হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিকটা হবে গ্লাস আয়নোমার কীভাবে আমাদের দাঁতের সাথে বন্ডিং করে। এর আগে ক্লাসে তোমাদের বলেছিলাম যে গ্লাস আয়নোমার কিন্তু আমাদের দাঁতের সাথে কেমিক্যাল বন্ডিং করে। আজকে আমরা দেখব যে ও কীভাবে আমাদের দাঁতের সাথে কেমিক্যালি বন্ড করে থাকে। এই ছবিটার মাধ্যমে আমরা এখানে গ্লাস আয়নোমার সিমেন্টের কেমিক্যাল বন্ড দুটা দেখানো হয়েছে, ঠিক আছে? তো চলো আগে তোমাদেরকে একটু কোয়েশ্চেনটা দেখানো যাক যে এটা কোথায় আছে। আচ্ছা, আর আগের ক্লাস আমরা বলছিলাম যে গ্লাস আয়নোমার সিমেন্ট ক্লাস 3 আর ক্লাস 5 ক্যাভিটিতে ইউজ করি, তাই না? তোমরা যদি এখনও ক্যাভিটি ক্লাসটা না দেখে থাকো তাহলে ক্যাভিটি কোনটাকে আমরা 3 বলছি, কোনটাকে 5 বলছি এবং 1 থেকে 5 পর্যন্ত কোনটাকে আমরা কি ক্যাভিটি বলছি সবগুলো কিন্তু ওখানে লেখা আছে বা দেয়া আছে। তো তোমরা চাইলে ওই ক্লাসটা দেখে আসতে পারো। তো এখন আসো আমরা গ্লাস আয়নোমার সিমেন্টের অ্যাডিশনটা দেখি। তার আগে আমাদের লাগবে গ্লাস আয়নোমার সিমেন্টের কম্পোজিশনটা, ঠিক আছে? তো কম্পোজিশনের মধ্যে আমরা কি পাবো? আমরা এখানে 6টা জিনিস পাচ্ছি আমাদের পাউডারে। 6টা জিনিসগুলোর মধ্যে কি একটা আছে সোডিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ফ্লোরাইড। সবসময় মনে রাখবে যে ফ্লোরিন দিয়ে 3টা, অর্থাৎ সোডিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ফ্লোরাইড যদি এভাবে মনে রাখো তাহলে দেখো একটা করে তোমাদের ফ্লোরিন কিন্তু মানে ফ্লোরিনের সংখ্যা বাড়ছে, যেহেতু যোজনী বাড়ছে এই জন্য সংখ্যাও বাড়ছে। সোডিয়ামের যোজনী 1 তাই সোডিয়াম ফ্লোরাইড হয়েছে। ক্যালসিয়াম ফ্লোরাইড যেহেতু ক্যালসিয়ামের যোজনী 2 তাই ক্যালসিয়াম ফ্লোরাইড হয়েছে। আর অ্যালুমিনিয়াম 3 তাই অ্যালুমিনিয়াম ফ্লোরাইড। তাহলে এইভাবে মনে রাখবে সোডিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ফ্লোরাইড, 3টা ফ্লোরাইড। আর অক্সাইড কয়টা আছে? 3টা। কীভাবে? সিলিকন ডাইঅক্সাইড আছে 2টা আর অ্যালুমিনিয়াম অক্সাইড আছে আরেকটা, মানে সিলিকন ডাইঅক্সাইড একটা আর অ্যালুমিনিয়াম অক্সাইড একটা, এই 2টা আমাদের অক্সাইড। আরেকটা আছে আমাদের অক্সিজেনের, সেটা হলো অ্যালুমিনিয়াম ফসফেট। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের গ্লাস আয়নোমার সিমেন্টের কম্পাউন্ডটা, ঠিক আছে? কম্পোজিশনটা মানে তোমরা যদি পার্সেন্টেজটা মনে না রাখতে চাও তাহলে সমস্যা নেই, কিন্তু আমাদের মাস্ট মুখস্থ রাখতে হবে গ্লাস আয়নোমার সিমেন্টে এই কেমিক্যালগুলো এখানে কী কী আছে, ঠিক আছে? তো চলো আমার সাথে আবার রিভিশন করো। সোডিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ফ্লোরাইড, সিলিকন ডাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড এবং অ্যালুমিনিয়াম ফসফেট। আচ্ছা, এখন দেখো এখানে কি বলেছে যে রাইট ডাউন দ্য চিলেশন অফ অ্যাডহেশন অফ জিআইসি উইথ টুথ, মানে দাঁতের সাথে কিভাবে আমাদের গ্লাস আয়নোমার সিমেন্টটা বন্ড করে থাকে। এখন বলছে গ্লাস আয়নোমার সিমেন্ট ইনভলভস চিলেশন অফ কার্বক্সিলিক গ্রুপ অফ পলিএসিড with the calcium in the appetite of the enamel and dentin. The polyacrylic acid reacts with calcium ions via carboxylic group. আচ্ছা, এখানে কি বলেছে? গ্লাস আয়নোমার সিমেন্টে মেইনলি আমরা কিন্তু দেখেছি এই যে এই কম্পাউন্ডগুলো থাকে, তাই না? তো এখানে বলেছে এরা কিভাবে দাঁতের সাথে কেমিক্যাল বন্ডিং করে। আমাদের গ্লাস আয়নোমার সিমেন্টের মধ্যে যে কার্বক্সিলিক গ্রুপটা থাকে, জানি যে গ্লাস আয়নোমার সিমেন্টে কিন্তু কার্বক্সিলিক গ্রুপটা থাকে। এখন আসো কার্বক্সিলিক গ্রুপটা কি? কার্বক্সিলিক গ্রুপ হচ্ছে আমাদের COOH, এটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক গ্রুপ। তো দেখা যায় যে এই কার্বক্সিলিক গ্রুপটা না OHটা যেটা, হ্যাঁ, এই OHটা আলাদা হয়ে যায়। তখন কি হয়ে যায়? OHটা আলাদা হয়ে গেলে তখন দেখা যায় শুধু COO- থাকে আর এখানে Hটা আলাদা হয়ে যায়। তো এই যে COO- ওর না তখন 2টা হাত থাকে, হ্যাঁ, 2টা হাত দিয়ে একটা হাত দেখা যায় ও দাঁতের ক্যালসিয়ামের সাথে ধরে, আরেকটা হাত দেখা যায় ও হচ্ছে ওর ক্যালসিয়াম ফ্লোরাইড যে আমরা পাউডারটা পড়েছিলাম ওর ক্যালসিয়ামকে ধরে। তাহলে এইভাবে করে দেখা যায় কার্বক্সিলিক গ্রুপ ওর 2 হাতে 2টা ক্যালসিয়ামকে ধরে, একটা দাঁতের ক্যালসিয়াম আরেকটা আমাদের পাউডার ক্যালসিয়াম। তো এইভাবে দেখা যায় এই যে ও দাঁতের ক্যালসিয়ামকে যে ধরছে এভাবেই করে কিন্তু ও দাঁতের সাথে একটা কেমিক্যাল বন্ডিং করে থাকে। আচ্ছা, কেমিক্যাল বন্ডিং জিনিসটা কি? কেমিক্যাল বন্ডিং হলো যখন আমরা দাঁতের কোনো স্ট্রাকচারের সাথে ওর কেমিক্যালের সাথে, মানে দাঁতের মধ্যে যে কেমিক্যালটা প্রেজেন্ট আছে ওর সাথে যখন বন্ডিং করবে তখন তাকে আমরা বলছি কেমিক্যাল বন্ডিং। আচ্ছা, এবার আসো তাহলে এখানে কি বলছে? গ্লাস আয়নোমার সিমেন্ট যেটা, সেখানে কার্বক্সিলিক গ্রুপ থাকে। এই কার্বক্সিলিক গ্রুপে মানে পলিএসিডের মধ্যে যে কার্বক্সিলিক গ্রুপটা থাকে, তো এই কার্বক্সিলিক গ্রুপটা কি করে? সে হচ্ছে আমাদের দাঁতের ক্যালসিয়ামের সাথে, মানে দাঁতের যে ক্যালসিয়াম অ্যাপিটাইট ক্রিস্টাল আছে, এটা আমি তোমাদের এনামের ক্লাসে বলেছিলাম যে দাঁতের মধ্যে কিন্তু হাইড্রক্সি অ্যাপিটাইট ক্রিস্টালটা থাকে, হ্যাঁ, ক্যালসিয়ামের। তো ওইটার সাথে ওরা গিয়ে বন্ড করে। তো এখানে কি বলেছে যে পলিঅ্যাক্রাইলিক অ্যাসিডটা রিঅ্যাক্ট করে ক্যালসিয়াম আয়ন্সের সাথে কিসের মাধ্যমে? ভায়া কার্বক্সিলিক গ্রুপের মাধ্যমে। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো যে নর্মালি আমাদের ক্যালসিয়ামটা কোথায় বেশি থাকে? এনামেলে বেশি থাকে নাকি টেন্টিনে বেশি থাকে? এনামেলে বেশি থাকে। তাহলে আমাদের যে গ্লাস আয়নোমার সিমেন্টের বন্ডিংটা ওটা কার সাথে বেশি ভালো হবে? এনামেলের সাথে নাকি ডেন্টিনের সাথে? এনামেলের সাথে বেশি ভালো হবে, যেহেতু এনামেলের সাথে মানে এনামেলের মধ্যে আমাদের গ্লাস আয়নোমার সিমেন্টটা বেশি আছে, তাই এনামেলের সাথেই ওর বন্ডিংটা বেশি ভালো হবে। তো এই ছিল মোটামুটি আমাদের গ্লাস আয়নোমার সিমেন্টের মেকানিজমটা। এবার আসো আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, সেটা হলো কেমিস্ট্রি অফ সেটিং রিয়াকশন অফ গ্লাস আয়নোমার সিমেন্ট। সেই কেমিস্ট্রিটা বোঝানোর জন্য তোমাদের এই ছবিটা দিতে হবে। আর অবশ্যই যদি তোমাদের কেমিস্ট্রিটা রিটেন আসে, রিটেন কোয়েশ্চেনে যে সেটিং রিয়াকশনটা লিখো গ্লাস আয়নোমার সিমেন্টে, তখন কিন্তু ছবিটা দিতে হবে। এই ছবিটা মাস্ট দিতে হবে, ঠিক আছে? তো এই ছবিটা তোমরা আঁকা শিখে ফেলবে। এই ছবিটা কিন্তু শুধু রিটেন না, আমি যখন আইটেম দিতে গিয়েছিলাম এই ডেন্টাল সিমেন্টে তখন আমাকে ওই আইটেমের ভাইভাতেও কিন্তু এই ছবিটা আঁকতে দেওয়া হয়েছিল। তো আসো এখন এখানে কি বলেছে যে সেটিং রিয়াকশন অফ গ্লাস আয়নোমার সিমেন্ট, তাই না? তো সেটিং রিয়াকশন বোঝার আগে আমাদের জানতে হবে যে গ্লাস আয়নোমার সিমেন্টটা কী করে। আমরা জানি যে গ্লাস আয়নোমার সিমেন্টটা কিন্তু
দুইটা পোর্শন আছে, একটা পাউডার একটা লিকুইড। তো আমরা যখন এই গ্লাস আয়নামার সিমেন্টটাকে মিক্স করতে যাই তখন দেখা যায় যে ওই লিকুইডের মধ্যে তো অ্যাকুয়াস মিডিয়াম থাকে, তো ওই অ্যাকুয়াস মিডিয়ামে যে ওয়াটারটা থাকে সে কি করে, সে আমাদের গ্লাস আয়নামার সিমেন্টের পাউডারে যেই জিনিসগুলো আছে, যেই পার্টিকেলসগুলো আছে ওই সবগুলোকে ও একসাথে অ্যাবজর্ব করে ফেলে, অর্থাৎ লিচ করে ফেলে। অ্যাবজর্ব করে ফেললে কি হয়, তখন দেখা যায় যে এই যে আমাদের পাউডার পার্টিকেল যেগুলো, ওই পাউডার পার্টিকেলগুলো কিন্তু আমাদের ওই মানে অ্যাকুয়াস মিডিয়ামে যে সলিউশনটা ছিল ওটার মধ্যে একদম অ্যাবজর্ব হয়ে যায়। তখন দেখা যায় যে ওখানে ওরা ভেঙে যায়, অর্থাৎ কম্পোজিশনে আমরা পড়লাম যে ওখানে ক্যালসিয়াম আয়ন থাকে, সোডিয়াম আয়ন থাকে, তারপর আমাদের অ্যালুমিনিয়াম আয়ন থাকে। তো এই সবগুলো না সেপারেট হয়ে যায়, কি হয়ে যায়, সোডিয়াম প্লাস ক্যালসিয়াম 2 প্লাস অ্যালুমিনিয়াম প্লাস, তারপর সিলিকাটা আলাদা হয়ে যায়, ফসফেট আলাদা হয়ে যায়, অ্যালুমিনিয়াম আলাদা হয়ে যায়, এভাবে করে সবগুলো পার্টিকেল কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। তো এই যে পার্টিকেলগুলো আলাদা হলো, এখন এই পার্টিকেলগুলো কি হবে, যে এই পার্টিকেলগুলো, এই যে এই পার্টিকেল যেগুলো থাকে, হ্যাঁ, তো এখানে কি বলেছে দেখো যে when liquid powder is mixed the acid reaches the surface of glass particles, calcium, অ্যালুমিনিয়াম, সোডিয়াম অ্যান্ড ফ্লোরাইড আয়নস আর লিচড ইনটু দ্য অ্যাকুয়াস মিডিয়াম। অর্থাৎ আমি যেটা বললাম সেটাই, যে যখন কিনা আমরা লিকুইড পাউডারটাকে মিক্স করি, হ্যাঁ, লিকুইডের সাথে পাউডারটা মিক্স করি, তখন দেখা যায় যে গ্লাস পার্টিকেল যেগুলো থাকে, আচ্ছা গ্লাস পার্টিকেল আমরা কাদেরকে বলছি, মেনলি এখানে ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ফ্লোরাইড, এগুলোকে গ্লাস পার্টিকেল বলা হচ্ছে। কিন্তু এগুলোকে কেন বলা হচ্ছে, কারণ আমরা জানি যে গ্লাসের মধ্যে কিন্তু সিলিকা থাকে, আর এই যে আমাদের গ্লাস আয়নামার সিমেন্ট এখানেও কিন্তু সিলিকা আছে। তো যেহেতু এর মধ্যে সিলিকা আছে এই জন্য এই পার্টিকেলগুলোকে আমরা বলছি গ্লাস আয়ন, মানে গ্লাস পার্টিকেলস, ঠিক আছে। তো এই গ্লাস পার্টিকেলগুলো কি হয়, যে অ্যাকুয়াস মিডিয়ামের সাথে ওরা না মানে লিচ হয়ে যায়, মানে ওগুলোকে শোষণ করে ফেলে। তখন দেখা যায় যে পলিঅ্যাক্রিলিক চেইন যেগুলো থাকে ওরা হচ্ছে ক্রস লিঙ্ক করে এই ক্যালসিয়াম আর অ্যালুমিনিয়ামের সাথে। কিভাবে ক্রস লিঙ্ক করে, প্রথমে দেখা যায় যে আমি তোমাদেরকে এখানে যেটা দেখাইলাম যে কার্বক্সিলিক গ্রুপটা আলাদা হয়ে যায়, ওই একটা ক্যালসিয়ামটা আমাদের ওই পাউডারের ক্যালসিয়ামের সাথে চলে যায়, হ্যাঁ, আর আরেকটা ক্যালসিয়ামের হাত খালি থাকে। তো যখনই আমরা ওকে দাঁতের মধ্যে প্লেস করি তখন দেখা যায় যে যেই খালি দাঁত মানে খালি হাতটা ছিল ও দাঁতের ক্যালসিয়ামের সাথে বন্ড করে, ক্যালসিয়ামের সাথে বন্ড করে ও একটা 3D স্ট্রাকচার ফর্ম করে। দেখো 3D স্ট্রাকচারটা কিরকম, এই যে এখানে তোমরা দেখবে যে এই যে একটা ক্যালসিয়ামের দুইটা হাত থাকে, এই জন্য দুইটা দিয়ে সে তার দুইটা কার্বক্সিলিক গ্রুপকে ধরেছে। আবার এখানে কার্বক্সিলিক গ্রুপটা একবার দাঁতের সাথে বন্ডিং করে, আরেকবার আমাদের পাউডারে ক্যালসিয়ামের সাথে বন্ডিং করে। এইভাবে করে দেখো ওরা একটা 3D একটা জটিল একটা কমপ্লেক্স একটা স্ট্রাকচার ফর্ম করছে। এইভাবে করেই দেখা যায় যে ও দাঁতের মধ্যে একটা স্ট্রাকচার ফর্ম করে, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র ক্যালসিয়ামের সাথে করেছিল। আফটার 24 আওয়ার্স অর্থাৎ 24 ঘন্টা যাওয়ার পর কিন্তু এই ক্যালসিয়ামটা রিপ্লেস হয়ে যায়। কী দিয়ে রিপ্লেস হয়, অ্যালুমিনিয়াম আয়ন দিয়ে রিপ্লেস হয়। অ্যালুমিনিয়াম দিয়ে আয়ন দিয়ে রিপ্লেস হওয়ার পর কিন্তু সেটা আরেকটু মানে অনেক বেশি স্ট্রং একটা বন্ড গঠন করে, হ্যাঁ, যেহেতু অ্যালুমিনিয়াম দিয়ে রিপ্লেস হয়ে গিয়েছিল। এখন আসো এই জন্য এখানে বলেছে যে ক্রস লিঙ্ক বাই ক্যালসিয়াম এটা অ্যালুমিনিয়াম আয়ন, অর্থাৎ প্রথমেই আমাদের যে ওই পার্টিকেলগুলো সেগুলো ক্যালসিয়ামের সাথে বন্ড করে, ক্যালসিয়ামের সাথে বন্ড করার পর তার 24 ঘন্টা পর ও অ্যালুমিনিয়ামের সাথে বন্ড করে, হ্যাঁ। তো এর মধ্যে কি হয় দেখো, এর মধ্যে বলছে দ্য ক্রস লিঙ্কড ফেজ বিকাম হাইড্রেটেড ওভার টাইম উইথ দ্য সেম ওয়াটার ফর মিক্সিং, দিস প্রসেস ইজ কল্ড ম্যাচুরেশন। অর্থাৎ এই প্রসেসে ম্যাচুরেশন বলে একটা কথা আছে, সেটা হলো আমাদের যে মিক্সিংয়ের সময় আমরা যে ওয়াটারটা ইউজ করেছিলাম ওই ওয়াটারটা কিন্তু আমাদের এই যে এখানে যে পাউডারগুলো আছে, হ্যাঁ, ওগুলোকে হাইড্রেটেড করে ফেলা। হাইড্রেটেড মানে কি, মানে ওদেরকে একদম আর্দ্র বিশ্লেষিত করে ফেলে, একদম হাইড্রেটেড করে ফেলে। তো দেখা যায় যে ওয়াটারগুলো যে ওকে এসে হাইড্রেটেড করে ফেলছে, এই যে প্রসেসটা এটাকে আমরা ম্যাচুরেশন বলছি। তারপরে এখন আসো আমরা তো দেখেছিলাম যে ওখানে আরও পার্টিকেলগুলো আলাদা হয়ে গিয়েছিল, তাই না, ক্যালসিয়াম আর অ্যালুমিনিয়াম আয়নটা যে এখানে আসে সেটা আমরা বুঝলাম, বাট আরও তো কিছু আয়ন ছিল, যেমন এখানে সোডিয়াম ছিল, অ্যালুমিনিয়াম ছিল, সিলিকা ছিল। ওই আয়নগুলো কি হবে, ওই পার্টিকেলসগুলোকে আমরা বলছি যে আনরিয়াক্টেড পার্টিকেলস, ঠিক আছে। তো এখানে বলছে দ্য আনরিয়াক্টেড পোর্শন অফ দ্য গ্লাস পার্টিকেলস আর sheathed by a silica gel that develops during removal of cation from the surface of particles। অর্থাৎ আমাদের যে আনরিয়াক্টেড পার্টিকেল যেগুলো ছিল, হ্যাঁ, ওই আনরিয়াক্টেড পার্টিকেলগুলো সিলিকা জেলের উপরে একটা শীট ফর্ম করে। আচ্ছা শীট বলতে কি, শীট মিনস এখানে একটা কাভার বুঝাইছে। দেখো তোমাদের সুবিধার্থে আমি লিখে দিয়েছি যে শীট বলতে এখানে কাভার বুঝাইছে। যে সিলিকাটা ছিল, হ্যাঁ, সিলিকন ডাইঅক্সাইড, ওই সিলিকন ডাইঅক্সাইডটা দেখা যায় তারা আলাদা হয়ে একটা সিলিকা জেল ফর্ম করে। আচ্ছা এখন তোমরা নিজেরাই ভাবো যে আমরা যদি একটা ধরো অ্যালোভেরা, ঠিক আছে, অ্যালোভেরার উপর যদি আমরা কিছু পাউডার পার্টিকেলস ছড়াই দিই তাহলে কি অ্যালোভেরাটা চারদিকে ওই পাউডারটা লেগে যাবে না? ঠিক একইভাবে কিন্তু আনরিয়াক্টেড গ্লাস পার্টিকেল যেগুলো থাকে ওরা কিন্তু সিলিকা জেলের চারদিকে একদম অ্যাট্রাক্ট হয়ে লেগে থাকে। তো এখানে ওই জিনিসটাই বলেছে যে glass particles, the unreacted portion of glass particles are sheathed by a silica gel that develops during removal of cation from the surface of the particle। অর্থাৎ এই যে আমাদের সিলিকা জেলের চারপাশে যে আনরিয়াক্টেড পার্টিকেলগুলো ছিল ওরা একটা শীট তৈরি করে, আর এই শীটটা তৈরি করে তারা এভাবে করেই
মানে ওই শীতের সাথে আটকে থাকে, ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা গ্লাস আয়নামার সিমেন্টের সেটিং রিয়াকশনটা কি বুঝলাম। যদি তারপরে কোনো কিছু না বুঝে থাকো বা কোনো বইয়ের কোনো লাইনে বা কোনো টপিকে যদি তোমাদের বুঝতে সমস্যা হয়, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশন প্রতিবারের মতো তোমাদের জন্য খোলা আছে, কমেন্ট করে জানাতে ভুলবে না। এখন আসো আরেকটা জিনিস এখানে কোয়েশ্চেন করা হয় সেটিং রিয়াকশনের সাথে মিলেই, যে আমরা যে গ্লাস আয়নামার সিমেন্টটাকে ইয়ে করে থাকি, গ্লাস আয়নামার সিমেন্টে ফিনিশিং পলিশিং করে, ওটা কেন 24 আওয়ার্স পরে করা হয়, সেটার অ্যান্সারও কিন্তু এখানে। আমরা এখানে দেখলাম যে কার্বক্সিলিক গ্রুপটা কিন্তু প্রথমে 24 ঘন্টা পর্যন্ত কিন্তু দাঁতের ক্যালসিয়ামের সাথেই ও বন্ড করে থাকে, তার 24 ঘন্টা পরেই কিন্তু অ্যালুমিনিয়ামের সাথে বন্ড করে, অর্থাৎ মানে অ্যালুমিনিয়ামের সাথে বন্ড করার জন্য 24 ঘন্টা লাগে, হ্যাঁ, ডিপ্লেস হইতে। তো এই 24 ঘন্টা পর্যন্ত দেখা যায় যে ও খুবই উইক থাকে, ও ঠিক মতো আর কি মানে স্ট্রং থাকে না, যার কারণে আমরা ওকে ফিনিশিং পলিশিং ওই সময় করি না। কিন্তু 24 ঘন্টা পর যখন অ্যালুমিনিয়াম দ্বারা রিপ্লেস হয়, তখনই কিন্তু ওর ইনিশিয়াল যে সেটিং স্ট্রেন্থটা থাকে সেটা হাই হয়ে যায়, এবং তখন এই জন্যই কিন্তু ফিনিশিং পলিশিং করা আমাদের জন্য ভালো হয়। এই জন্যই আমরা পেশেন্টকে বলি যে আপনি 24 ঘন্টা পরে আবার আসবেন বা 48 ঘন্টা পরে আবার আসবেন, যাতে করে আমরা আপনাকে ফিনিশিং পলিশিং করতে পারি। তো এই ছিল মোটামুটি গ্লাস আয়নামার সিমেন্টের কেমিক্যাল রিয়াকশনটা। তো আমি যদি তোমাদেরকে আবার শর্টকাটে একটু বলতে চাই, তাহলে বলি। প্রথমে গ্লাস আয়নামার সিমেন্টটা কী করে, আমি দেখলাম যে গ্লাস আয়নামার সিমেন্টের মধ্যে দুই ধরনের জিনিস আছে, একটা পাউডার, একটা লিকুইড। তো লিকুইডটা আমাদের গ্লাস আয়নামার সিমেন্টের যে পাউডার পোর্শনটা ছিল তাদের সবগুলোকে আলাদা আলাদা করে লিচ করে ফেলে, অর্থাৎ সোডিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর ফ্লোরিন, সিলিকা, ফসফেট, এগুলো সব কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। হ্যাঁ, আলাদা আলাদা হয়ে দেখা যায় যে ওরা ওকে লিচ করে ফেলছে। লিচ মানে কি, মানে শোষণ করে ফেলছে। শোষণ করার পরে দেখা যায় যে ওখানে আমাদের কার্বক্সিলিক গ্রুপ যেটা ছিল গ্লাস আয়নামার সিমেন্টে, সেই কার্বক্সিলিক গ্রুপ থেকে ওএইচটা আলাদা হয়ে যায়। ওএইচ আলাদা হয়ে তখন দেখা যায় COO থাকে। এই COOর আবার দুইটা হ্যান্ড থাকে, একটা হ্যান্ড ও দাঁতের সাথে বন্ড করে, আরেকটা হ্যান্ড ও পাউডারে ক্যালসিয়ামের সাথে বন্ড করে। তো যখন নাকি আমরা ওকে পাউডারে মানে মিক্স করছিলাম, তখন ও শুধুমাত্র পাউডারে ক্যালসিয়ামের সাথেই বন্ড করছিল, আর যখনই আমি ওকে দাঁতের মধ্যে রিপ্লেস করলাম, তখন দেখা গেল আরেকটা হাত দিয়ে ও দাঁতে ক্যালসিয়ামকেও বাইন্ড করে রেখেছে। এবার আসো, এই যে ক্যালসিয়ামকে বাইন্ড করে রাখলো, এটা ঠিক 24 ঘন্টা পরে দেখা যায় যে ও অ্যালুমিনিয়াম দ্বারা রিপ্লেস হয়ে যায়, অর্থাৎ আমাদের পাউডারের মধ্যে যে অ্যালুমিনিয়াম ছিল, ওই অ্যালুমিনিয়ামগুলো এখানে এসে পড়ে, এসে ওই ক্যালসিয়ামের জায়গায় কিন্তু বসে পড়ে। হ্যাঁ, আর এভাবে করেই দেখা যায় যে ও আমাদের টুথ স্ট্রাকচারের সাথে একটা কেমিক্যাল বন্ডিং করে আছে। আর আমাদের ওই যে সিলিকা আমরা যেটাকে পড়েছিলাম গ্লাস পার্টিকেল, ওই সিলিকাগুলো কি করে, সিলিকাটা একটা সিলিকা জেল ডেভেলপ করে। ওই সিলিকা জেলটা কি করে, আমাদের আনরিঅ্যাক্টিভ যে পার্টিকেলগুলো ছিল, যেমন ধরো আমাদের ওখানে অ্যালুমিনিয়াম ছিল, তারপর হচ্ছে সিলিকন ছিল, সোডিয়াম ছিল, ফ্লোরিন ছিল, এই সবগুলোকে ও নিজের দিকে অ্যাট্রাক্ট করে রেখে একটা শীট ফর্ম করে। আচ্ছা, তারপর এখানে বলছে এই প্রসেসের মধ্যে ও যে মিক্সিংয়ের যে ওয়াটারটা ছিল, ওই মিক্সিংয়ের ওয়াটার দিয়ে হাইড্রেটেড হয়ে যায়। এই যে হাইড্রেটেড হচ্ছে, এটাকে আমরা মানে এটাকে আমরা ম্যাচুরেশন প্রসেস বলছি। আর এটার আমরা ফিনিশিং পলিশিং কখন করি, 24 ঘন্টা পরে, 24 ঘন্টা পরে করি। তো এই ছিল মোটামুটি আমাদের গ্লাস আয়নামার সিমেন্টের সেটিং রিয়াকশনটা। আচ্ছা, গ্লাস আয়নামার সিমেন্টের সেটিং রিয়াকশন আসলে তোমরা চেষ্টা করবে এই ছবিটা, চাইলে এই ছবিটাও দিতে পারো, ঠিক আছে? এখানে দাঁতে কেমিক্যাল বন্ডিংটা দেখানো হচ্ছে। এবার আসো গ্লাস আয়নামার সিমেন্টের প্রপার্টিসের মধ্যে তোমাদেরকে সবসময় জিজ্ঞাসা করা হবে গ্লাস আয়নামার সিমেন্টের একটা অ্যাডভান্টেজ বলো। তখন তোমরা বলবে যে গ্লাস আয়নামার সিমেন্টের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো এটা ময়েশ্চার সেন্সিটিভ, ঠিক আছে? অর্থাৎ এটা পানির উপস্থিতিতে খুবই সেন্সিটিভ থাকে, আর এটা ইনিশিয়াল সেটিং স্ট্রেন্থটা কিন্তু লো। কেন ইনিশিয়াল সেটিং স্ট্রেন্থটা লো, সেটা তো আমরা পড়লাম যে এটা হচ্ছে 24 ঘন্টা পর্যন্ত কিন্তু ভালোভাবে প্রপারলি স্ট্রং হয় না, সেট হয় না। যখনই অ্যালুমিনিয়াম দ্বারা রিপ্লেস হয়, তখনই ও মানে ওর ইনিশিয়াল সেটিং স্ট্রেন্থটা হাই হয়ে যায় 24 ঘন্টা পর। তো এই জন্য আমরা বলবো যে হচ্ছে ময়েশ্চার সেন্সিটিভ ল। আসলে আগের ক্লাসে আমরা পড়েছিলাম ওর প্রপার্টিজ আর হচ্ছে আমার প্রসেসগুলো। একজন আমাকে এখানে জিজ্ঞেস ক্যারিওস্টেটিক মানে কি, কোথায় জানি ছিল, ওই যে ইফ ক্যারিওস্টেটিক অ্যাকশন ইজ রিকোয়ার্ড। আচ্ছা, ক্যারিওস্টেটিক বলতে এখানে বোঝানো হয়েছে ক্যারিজকে ইনহিবিট করে, মানে ক্যারিজকে বাধা দেয়, ঠিক আছে, যাতে ক্যারিজটা পরবর্তীতে এখানে না হয়, এই জন্য ক্যারিজকে প্রিভেন্ট করে। আচ্ছা, তারপর বলেছে অ্যাজাইনিং আন্ডার কম্পোজিট ফিলিং। আচ্ছা, তো মোটামুটি এই ছিল আমাদের গ্লাস আয়নামার সিমেন্টের কম্পোজিশন, কেমিক্যাল কম্পোজিশনটা কিন্তু আবারও বলছি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর গ্লাস আয়নামার সিমেন্টের এখানে কিছু মডিফাইড ভার্সন আছে, মডিফাইড ভার্সনগুলো তোমাদেরকে একটু বলে দিই। মডিফাইড ভার্সনে আচ্ছা, গ্লাস আয়নামার সিমেন্টের মধ্যে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে গ্লাস আয়নামার সিমেন্ট আমরা কেন হচ্ছে মানে থিককুল গ্লাস ল্যাবের মধ্যে আমরা ম্যানিপুলেশন করি না। তো এটা আমি আমার আরেকটা ভিডিওতে বলে দিয়েছি, আশা করি তোমরা ভিডিওটা দেখে উপকৃত হবে। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তোমরা পরবর্তীতে কী টাইপের ভিডিও জানাচ্ছ, কী টাইপের ভিডিও চাচ্ছ, এবং হচ্ছে এই ভিডিও থেকে তোমরা কীভাবে বেনিফিটেড হলে বা এখানে কোনো বুঝতে সমস্যা আছে কিনা।